সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন এ বিষয়ে কথা বলতে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ডক্টর বোরহানউদ্দিন খান। স্টুডিওতে আছেন সহকর্মী অনিল রনি। শুরুতে স্যার আপনার কাছে জানতে চাই, দেশ জুড়ে সংবিধান সংস্কার পুনর্লিখন জোর আলোচনা চলছে, এ বিষয়ে নানা মতামত রয়েছে, আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে। আমি আসলে 10 বছর পরে টিভিতে কোনো সাক্ষাৎকার দিচ্ছি। সর্বশেষ দিয়েছিলাম 2014 সালের ডিসেম্বর মাসে। বাট যেহেতু এই বিষয়টি নিয়ে দেশে একটা বিভক্তির সৃষ্টি হয়েছে যে সংস্কার না পুনর্লিখন, সেজন্য আমি ভাবলাম যে এই সময়ে আমার মতামত দেওয়াটা বাঞ্ছনীয় হবে। বর্তমান ছাত্র জনতার যে আন্দোলন হলো, সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হলো সেটি কিন্তু সাংবিধানিক সরকার, বিপ্লবী সরকার হয়নি। সংবিধান মেনে চলেই কিন্তু আমরা বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছেন বা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা কাজ করে যাচ্ছেন। তাহলে সংবিধান সংশোধনের যে ধারাটি সেটি হলো 142 অনুচ্ছেদ, এবং সেখানে বলা হচ্ছে যে পরিবর্তন কিছু আনতে গেলে সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের মাধ্যমে করতে হবে। অর্থাৎ প্রথম যে তিনটি, সেটা হলো সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, এডিশন, অল্টারেশন অ্যান্ড সাবস্টিটিউশন, সেটা হলো আসলে সংস্কার। আর যদি আমি পুনর্লিখন করতে যাই তাহলে সংবিধানের 142 অনুচ্ছেদে যেটা বলা আছে রহিতকরণ, তাহলে বর্তমান সংবিধান রহিত করে নতুন করে লিখতে হবে। এখন বর্তমানে আমরা কি করব? আমরা কদিন আগে দেখলাম যে বর্তমান সরকার একটি কমিশন গঠন করেছেন, তার নাম দিয়েছেন সংবিধান সংস্কার কমিশন। অর্থাৎ বর্তমান সরকারের যে ইচ্ছা তা বোঝা যায় সংস্কার, পুনর্লিখন নয়। কারণ পুনর্লিখন হতে গেলে কিন্তু বর্তমান সংবিধানকে রহিত করে করতে হবে। ওনারা অবশ্য যদি বলতে পারতেন যে সংস্কার বা পুনর্লিখন, সেটা ওনারা বলেননি। তবে না বললেও, সংস্কার কথা বললেও কিন্তু পুনর্লিখন করা সম্ভব। আসলে এই কেউ বলছেন সংস্কার করেন, অর্থাৎ বর্তমান সংবিধান থেকেই রেখেই এটাকে প্রয়োজনীয় সংযোজন বিয়োজন করেন, কেউ বলছেন পুনর্লিখন করেন। কিন্তু কারণটা কি? কেন এই প্রশ্নটি আসে? দুভাগে ভাগ আমরা কেন হলাম সেটা আগে বিবেচনা করা দরকার। ইতিমধ্যে আপনি বলেছেন যে 17 বার সংবিধান সংশোধন হয়েছে, এবং 17 বার সংবিধান সংশোধন হওয়ার পরিপ্রেক্ষিতে 72 যে সংবিধান নিয়ে আমরা একসময় গর্ব করতাম, যা কিনা আমরা এখন করতে পারছি না, এই 72 সংবিধান তার চরিত্র কিন্তু বদলে ফেলেছে। মূল 72 সংবিধানের পরে যে বড় বড় চরিত্র পরিবর্তন হয়েছে তা আমি 5-6টি পয়েন্ট দিয়ে বলি। যেমন একটি ঘটেছে মুজিবাইজেশন অফ দি কনস্টিটিউশন, সেটি হয়েছে কনস্টিটিউশন 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং কনস্টিটিউশন 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আরও হয়েছে যে ক্রিমিনালাইজেশন অফ দ্য কনস্টিটিউশন, শাস্তির বিধান এসেছে, সেটা এসেছে 15th সংশোধনীতে। এবং এই ইতিহাসটি কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে গেছে, আমি বিকৃত বলবো না, সংবিধানের মাধ্যমে। সেটাও কিন্তু 15th সংশোধনীতে এসেছে। এবং এই 15th সংশোধনীর মাধ্যমে সংবিধান কিন্তু খুব রিজিড হয়ে গেছে। অর্থাৎ এই সংবিধানই বলছে যে 1/3 অনুচ্ছেদ পার্লামেন্ট সংশোধন করতে পারবে না। এছাড়াও এই 17টা সংশোধনীর মাধ্যমে বিভিন্ন সময় আমাদের যে 72-এর যে মূল চেতনা ছিল, যে ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ মানে কনসেন্ট্রেশন অফ পাওয়ার্স না সেপারেশন অফ পাওয়ার্স, সেটা কিন্তু ঘটেনি। এবং এছাড়াও কিছু কিছু মানুষের প্রশ্ন আছে যে 72-এ আমাদের যে চেতনা ছিল, যে উদ্দেশ্যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, 72-এর সংবিধান সত্যিই কি সেটা সমুন্নত রাখতে পেরেছে কিনা। এই প্রশ্নগুলির কারণেই কিন্তু সংস্কার না পুনর্লিখনের প্রশ্ন এসেছে। আমি যে কয়েকটি প্রশ্ন বললাম, এই যদি আপনি সংবিধান সংশোধন করেন বা সংস্কার করেন, আপনাকে তো কোডিফাই করতে হবে। কোডিফাই করা মানে যে সংবিধানের মধ্যে এই বিধানগুলো যা পরিবর্তন আনবেন সেটি সন্নিবেশন করতে হবে। সংবিধানের এমন একটা অবস্থা এসেছে, যারা এই কোডিফিকেশনের কাজ করবেন তাদের জন্য কিন্তু যদি শুধু সংস্কার করা হয়, এই পরিবর্তনটা ঢোকানো কোডিফিকেশনের মাধ্যমে খুব ডিফিকাল্ট কাজ হবে। বাট আবার সেটা সহজভাবে করা সম্ভব, নির্ভর করছে ওনারা এটা কিভাবে করবেন।
অর্থাৎ আমাদের যে জাতির যে উদ্দেশ্য, যে সংবিধানের ভিতরে একটা মৌলিক পরিবর্তন আসলে আমরা আনতে চাই, এবং সেই পরিবর্তনটি পুনর্লিখনের মাধ্যমেও সম্ভব, সংস্কারের মাধ্যমেও সম্ভব। জি স্যার, আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে এই সংস্কার মানে সংবিধানের যে সংস্কারের কথা বলছেন বা পুনর্গঠনের কথা, পুনর্লিখনের কথা, সেখানে আসলে কত সময় লাগতে পারে বলে আপনার মনে হয়? প্রথম হচ্ছে যে যদি আপনি সংস্কার বা পুনর্লিখন আপনি যেটাই করেন না কেন, সেটা কিন্তু পার্লামেন্ট ছাড়া কারোর পক্ষে করা সম্ভব নয়। তবে আমরা এখন একটা কাজ করতে পারি, যে আমরা হয়তো একটা ড্রাফট করতে পারি, বাট একটা প্রশ্ন আসতে পারে, আমরা কারা, কারা তাদেরকে ম্যান্ডেট দিল এটি ড্রাফট করার? যেহেতু বিপ্লবের মাধ্যমে নতুন একটি সরকার এসেছে, নতুন চেতনার সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই সেই চেতনা মুক্তিযুদ্ধ চেতনাকে নিয়ে এগিয়ে যেই হচ্ছে। তো সেই চেতনার ইয়েতে এই অনেকেই বলেন যে সংবিধান নতুনভাবে লেখা সম্ভব না, আসলে এটি ঠিক নয়। সংবিধান লেখার মতো, সংবিধান তো লেখা না, আলোচনার মাধ্যমে করতে, কোনো একটা ব্যক্তি সংবিধান লেখে না। সুতরাং আলোচনা করে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানো হয় সংবিধানের মাধ্যমে, এবং সকলের মতামত নিয়েই লিপিবদ্ধ করা হয়। সুতরাং পুনর্লিখন বা সংস্কার কোনোটা করতেই কিন্তু আমাদের অসুবিধা নাই, এবং সময়ের কথা বললে আসলে নির্ভর করছে যে আপনি কি পরিমাণ পরিবর্তন আনতে চান সেটার উপরে, এবং কোন অথরিটি দিয়ে আপনি এটি করবেন। স্যার, আপনি হচ্ছে নানা মতামত রয়েছে সংবিধান সংস্কার বা হচ্ছে পুনর্লিখন নিয়ে, আপনার আসলে মতামতটা কি? প্রকৃত অর্থে যেটি সহজে করা সম্ভব ব্যক্তিগতভাবে এই মুহূর্তে আমার এটা মনে হচ্ছে, কিন্তু কিছুদিন পর হয়তো আমার চিন্তা চেঞ্জও হতে পারে প্রয়োজনের স্বার্থে। সংবিধান পঞ্চদশ সংশোধনী কিন্তু আদালতে চ্যালেঞ্জ হয়েছে, এবং পঞ্চদশ সংশোধনী আদালতে চ্যালেঞ্জ হয়েছে, এবং এটি আদালত দ্বারা অসাংবিধানিক ঘোষণা করার মতো যথেষ্ট কারণ আছে। এবং আমাদের দেশে আবার সংবিধান যদি আদালত ঘোষণা করে যেটি অসাংবিধানিক, যেমনটি হয়েছে 8th অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে, যেমনটি হয়েছে কনস্টিটিউশন 5th অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আদালতের রায় অনুযায়ী সংবিধানটা কি আমরা ওই পুনর্লিখন যেটা বলতে পারেন সেটা আমরা করে ফেলেছি, যদিও আইন সিদ্ধ এটি নয়, কারণ একমাত্র পার্লামেন্ট ছাড়া সংবিধান কেউ পরিবর্তন করতে পারে না। তবে যেহেতু আমরা ইতিপূর্বে দুবার এটি করেছি, সেহেতু যদি পঞ্চদশ সংশোধনী আদালত কর্তৃক বাতিল হয়, সেই ক্ষেত্রে কিন্তু সংস্কার করাটা আমাদের জন্য আর একটু সহজ হয়ে যাবে। তাহলে ওই পঞ্চদশ সংশোধনীতে যে বিধানগুলি এসেছে, যে বিধানগুলির জন্য আমাদের সংবিধান কোডিফিকেশন করা একটু সমস্যা হয়ে দাঁড়াবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেই পথটা অনেকটা সুগম হবে। তবে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পুনর্লিখন চাই না সংস্কার চাই। আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। স্টুডিওতে রয়েছেন সহকর্মী অলিউল রনি। রনি, বিগত সরকারের যে পঞ্চদশ সংশোধনী, আপনি তো একটু আগে একটি প্রতিবেদন করেছেন, সেখানে এই পঞ্চদশ সংশোধনী সংস্কারের জোর গুঞ্জন উঠেছে। আসলে এই পঞ্চদশ সংশোধনীতে কি কি আছে? ধন্যবাদ আনোয়ার আপনাকে। যেমনটি বলছিলেন আপনি যে পঞ্চদশ সংশোধনীতে কি কি আছে, ব্যাপারটি যদি আমি ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে কিছুদিন পিছনে ফিরে যেতে হবে। যে শেখ হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে, এবং তখন থেকে সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন এ নিয়ে একটি জোর আলোচনা চলছে, এবং এরই ধারাবাহিকতায় যে বিষয়টি চলে আসে পঞ্চদশ সংশোধনী আসলে কি রয়েছে। তো এটা যদি আমরা বলার চেষ্টা করি তাহলে যে বিষয়টি প্রথমে আসে সেটি হচ্ছে মহান জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন আমরা জানি যে 45টি ছিল, এই সংশোধনের মাধ্যমে কিন্তু সেটি 50-এ উন্নীত করা হয়েছে। এবং সেই সাথে আরেকটি বিষয় যেটি যে আমরা জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটি কিন্তু এই সংশোধনের মাধ্যমেই করা হয়েছিল। এবং আমাদের নির্বাচন ব্যবস্থায় আরও একটি তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাটি ছিল সেটি এই সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়েছিল। এবং সেই সাথে আরও একটি যে নির্বাচনকালীন যে একটি সরকার থাকে সেটি 90 দিনের মধ্যে, পরবর্তী 90 দিনের মধ্যে একটি নির্বাচনের আয়োজন করবে, কিন্তু সেটি কিন্তু পরবর্তী 90 দিন না থেকে পূর্ববর্তী 90 দিন করা হয়েছিল এই সংশোধনের মাধ্যমে। আরও একটি যেটি অসাংবিধানিক ওয়েতে, অর্থাৎ ক্ষমতা কেউ যাতে না নিতে পারে, সেটি কিন্তু চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছিল এই সংশোধনীতে। তো এই সংশোধনীর যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো, এটাই ছিল এই সংশোধনীর উল্লেখযোগ্য পরিবর্তন। জি রনি, এখন তো আবার এই সংবিধান সংস্কার বা পুনর্লিখন এই নিয়ে হচ্ছে এক ধরনের মতামত চলছে। আপনি যেহেতু প্রতিবেদন করতে গিয়েছেন, নিশ্চয় আইনজ্ঞদের সাথে কথা বলেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, তাদের আসলে মতামতটা কেমন পেয়েছেন বা কি ছিল?
হ্যাঁ, অবশ্যই আমি সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞ আইনজীবীদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা যে বিষয়টি আমাকে বলেছেন সেটি সাধারণ মানুষের মধ্যে বা আইনজীবীদের মধ্যে একটি কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ তারা কেউ কেউ বলছেন সংস্কারের পক্ষে কথা বলছেন, আবার কেউ বলছেন যে পুনর্লিখনের কথা। তো সেক্ষেত্রে আমি বলেছি যে সংস্কার হলে কিভাবে সেটি হবে। বিশেষ করে আইনজীবীরা যে কথাটি বলতে চেয়েছেন যে পুনর্লিখনের যে বিষয়টি, যে এটি আদৌ সম্ভব নয়, তখন আমি প্রশ্ন করেছিলাম যে কেন সম্ভব নয়। তখন কিন্তু তারা আমাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে ডক্টর কামাল হোসেনের মতো দ্বিতীয় একজনকে বাংলাদেশে জন্ম হয়েছে কিনা। তো তখন তারা যে বিষয়টি বোঝাতে চেয়েছেন, অর্থাৎ কামাল হোসেন যে বাংলাদেশের সংবিধান প্রণেতা, অর্থাৎ তার এখন বয়স হয়ে গেছে, তিনি ইচ্ছা করলেও ওইভাবে সময় দিতে পারবেন না, বা নতুন একজনকে যে দায়িত্ব দেওয়া হবে তিনি কতটা ক্যাপাবল এই সংবিধানের জন্য। এই সাথে আরও যে বিষয়গুলো এখানে নিয়ে এসেছেন, যে আমরা জানি যে বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে। সেক্ষেত্রে একটি কথিত কথা আছে যে 3 থেকে 4 বার এই সংবিধানকে জনগণের স্বার্থে সংশোধন করা হয়েছে, বাকিটা যে সংশোধন করা হয়েছে সবই রাজনৈতিক দলের স্বার্থে। সেক্ষেত্রে তারা কিন্তু এই প্রশ্নটিও ছুড়ে দিয়েছেন যে সংবিধান যে পরিবর্তন হবে বা পুনর্লিখন হবে সেটি কি রাষ্ট্রের স্বার্থে হবে নাকি রাজনৈতিক দলের স্বার্থে হবে। এটি গেল একটি একপক্ষ আইনজীবীদের কথা। এবং আরেক পক্ষ যেটি বোঝাতে চেয়েছেন সেটি বলছেন যে এই সংবিধানটি যদি আমরা সংস্কার করি সেক্ষেত্রে কিন্তু এটি পুনরাবার ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। তো সেক্ষেত্রে আর বিজ্ঞ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া যে কথাটি বলেছেন যে এখনই এটি উপযুক্ত সময় সংবিধানটি পরিবর্তন করে আমরা নতুন একটি সংবিধান লেখার জন্য। এটি ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবিধান। অলিল রনি, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।